ঐরবের হাতের ব্যথাটা ক্রমশ বেড়েই চলেছে। ডাক্তারের দেওয়া ওষুধ এখনো খাওয়া হয়নি। নিজেকে অশান্ত লাগছে। নিজেকে নিয়ন্ত্রণ করে সবার সামনে সুস্থ স্বাভাবিকভাবে উপস্থাপন করাটা কষ্টসাধ্য মনে হচ্ছে। নিজেকে কঠিন করে বলল, আপনার কথায় কোনো মিল পাচ্ছি না আমি। সবাইকে নিয়ে আলোচনা করে মতামত নেওয়া যদি এতটাই গুরুত্বপূর্ণ হয় আপনার কাছে, তবে আজ কেন এই আলোচনা? যেখানে তারা আগামীকাল সকালে আসতে চলেছে, সেখানে আজ এই আলোচনার পর যদি আপনার মনে হয় ছেলে পছন্দ হলো না, আপনি কি এক্ষুনি না করে দেবেন তাদের আসতে? এতে তাদের অপমান করা হবে না? সবাই বুঝলো ঐরবের কথার মানে। অলকা বলল, উনি যথেষ্ট জ্ঞান সম্পন্ন বিচক্ষণ মানুষ। ওনাকে তোর ভালো মন্দ শেখাতে হবে না ওরব। চল তো বাসায় চল। দাদা, আপনি কিছু মনে করবেন না। এইসবের ও কি বলছে? আপনি আপনি শুধু শুধু এইসব বলছেন, আমি কিচ্ছু মনে করছি না। অলকার মনে সম্পর্ক নষ্ট হওয়া নিয়ে ভয় ঢুকে গেছে। রত্নাও একই ভয় পাচ্ছে, কিন্তু স্বামীর উপর দিয়ে সবার সামনে কিছু বলতে পারছে না। ঐরব কিছুক্ষণ চুপ থেকে বলে উঠল, সরি আঙ্কেল, আমি হয়তো কিছুটা রুডলি কথা বলে ফেলেছি। যাই হোক, যা নিয়ে কথা হচ্ছিল সে সম্পর্কে দুটো কথা বলি। কাল ছেলে আসলে কাউকে দিয়ে অথবা নিজে ছেলের সাথে কথা বলুন। 10 মিনিট কথা বলে একজন মানুষের সবটা না হোক 10টা দিক বের করে আনা সম্ভব। ছেলেটা কেমন নিজে বুঝুন, তারপর ঠিক করুন মেয়ের বিয়ে দেবেন কি দেবেন না। এভাবে সবার সাথে বৈঠক বসিয়ে ছেলের বা ছেলের পরিবারের ঠিকুজি গোষ্ঠী বের করে আনা সম্ভব, মন মানসিকতা বা চরিত্র নয়। তবে হ্যাঁ, মেয়েকে জিজ্ঞেস করতে ভুলবেন না, বিয়েতে তার মতেরও প্রয়োজন আছে। বিয়ে তো ওর হচ্ছে, তাহলে মতামতের বেলায় ও কেন থাকবে না? এই হচ্ছে আমার কথা। আমার যা বলার আমি বলে দিয়েছি আঙ্কেল, আমি যাচ্ছি। ঐরব দ্রুত পায়ে বেরিয়ে গেল ফ্ল্যাট ছেড়ে। ঐরব চলে যাওয়ার পর প্রভাকর দাসের মুখভঙ্গিতে কিছুটা ভিন্নতা লক্ষ্য করলো রোহিত। যেতে যেতে দেখতে পেল তার ঠোঁটের কোণায় লেগে থাকা বিশ্বজয়ের হাসি। জটিল কিছু একটা সন্দেহ নিয়েই বেরিয়ে গেল ঐরবের পিছু। নিজেদের ফ্ল্যাটের সামনে গিয়ে চাবি ঘুরিয়ে তালা খুলতেও যেন ঐরবের হাত ভেঙে এলো ব্যথায়। এর মাঝে রোহিত আর দীপকও বেরিয়ে এসেছে। রোহিত চাবিটা নিয়ে তালা খুলে দিল। ঐরব নিজের রুমে গিয়ে সবার আগে ড্রয়ার খুলে ওষুধ বের করলো। দেখে দেখে ওষুধগুলো খেয়ে এলোমেলো ভাবে বিছানায় গা এলিয়ে দিল ধপ করে। রোহিত ধমকে বলে উঠল, তুই শার্ট পাল্টাতে এলি যখন, তখন না বারবার করে বললাম ওষুধটা খেয়ে নিতে? সেই ওষুধ এখন খাচ্ছিস? নিশ্চয়ই ব্যথা হচ্ছে খুব। অরূপ বালিশ ছুঁড়ে মেরে বলল, ঘুমাতে দে, মা আসলে সামলে নিস। বলিস মাথা ব্যথা করছে, তাই টাফনিল খেয়ে শুয়ে পড়েছি। কোনো প্রকার আলো বা শব্দ যেন না আসে রূপে। এ কথা বললে আর আসবে না এই ঘরে, নয়তো ঠিক ধরে ফেলবে। দুজনে বাতি নিভিয়ে দিয়ে চলে গেল বাইরে। দীপক চলে গেল নিজ বাসায়, আর রোহিত বসে রইল ড্রয়িং রুমে। মামনি আসা অবধি বসে থাকতে হবে, নয়তো সোজা গিয়ে হামলা চালাবে ঐরবের রুমে। অলকা সংকোচ নিয়ে বসে আছে প্রভাকর দাসের সামনে। যদিও তিনি বলেছেন রাগ হননি মোটেও, তবুও কিন্তু একটা রয়েই গেল অলকার মনে। আলোচনা আপাতত বন্ধ। রঙিলা দেবী ঘুরিয়ে ফেলেছেন ড্রয়িং রুমের পরিবেশ। সবাই মিলে অন্য আলোচনায় মত্ত হয়েছে। বারান্দায় খেয়ালের কোলে মাথা রেখে শুয়ে আছে মাহির। খেয়াল তার মাঝারি আকারের লম্বা নখগুলো চালিয়ে আঙুল বুলোচ্ছে মাহিরের মাথায়। কিছুক্ষণ আগে ঐরবের কথা শুনে বসেছিল কিছু সময় ওয়াশরুমে, তারপর থেকে বসে আছে বারান্দায়। আজকের দিনের বেশিরভাগ সময় কাটলো বারান্দায় বসে, তা সুখের বসে হোক বা দুঃখের বসে। তমা আর পায়েলও কিছুক্ষণ বসেছিল খেয়ালের সঙ্গে, কিন্তু ওদের পোষায়নি খালি খালি বারান্দা পাহারা দিতে।
তাই কিছুক্ষণ আগে রুমে গিয়ে লুডো নিয়ে বসেছে দু বোন। দুজনকে রুমে চলে আসতে দেখে মাহির গিয়ে জায়গা করে নিয়েছে বোনের কোলে। খেয়াল চেয়ার পেতে বসেছিল, ওর পাশাপাশি আরো দুটো চেয়ার পেতে মাথা এলিয়ে দিয়েছে আরাম করে। কোনো কথা না বলে খেয়ালের হাতটা নিয়ে নিজের মাথায় রেখে দিয়েছে, যার অর্থ হাত বুলিয়ে দেখে। খেয়াল নিঃশব্দে নিজের কাটা হাতটা সরিয়ে আরেক হাত দিয়ে ভাইয়ের মাথায় আঙ্গুল বুলিয়ে দিচ্ছে। বেশ কিছু সময় পর খেয়াল টের পেল ঘুমিয়ে পড়েছে মাহির। হাত স্থির করে নিজেও চেয়ারে এলিয়ে দিল মাথা, তবে চোখটা খোলা রাখলো। ঘুরে ফিরে শুধু মনে পড়ে যাচ্ছে ঐরবের সাথে প্রথম দেখা হওয়া থেকে আজকের হুমকি পর্যন্ত। সবটা এলোমেলো লাগছে সব। আবার চিন্তাও হচ্ছে, হাতে কি এমন হয়েছে যার জন্য ওভাবে চোখ মুখ খিচিয়ে নিয়েছিল তখন। সামান্য শার্টের হাতাতেই তো টেনে ধরেছিল, আর তো কিছু না। নিশ্চয়ই বড়সড় কিছু একটা হয়েছে। এমন চিন্তা ভাবনার মশগুল হয়ে গেল খেয়াল। স্থির চোখে নীরবে তাকিয়ে রইল আকাশ পানে। আচমকা পেছন থেকে তমা এলো বারান্দায়। টম অ্যান্ড জেরির মতো সারাক্ষণ একে অপরের পিছু লেগে থাকা দুজনকে একসাথে এভাবে দেখে 1 মিনিট নীরবতা পালন করলো অবাক মুখভঙ্গিতে। তারপর দুষ্টু বুদ্ধি এঁটে পা টিপে টিপে খেয়ালের পিছু এসে দাঁড়িয়ে ভাও বলে চিৎকার করে উঠল উচ্চ আওয়াজে। খেয়াল ভয় পেয়ে ওমাগো বলে লাফিয়ে উঠল। মাহির ঘুমের ঘোরে লাফিয়ে উঠে ঠাস করে গড়িয়ে পড়ল মেঝেতে। খেয়াল ধরতে গিয়েও পারল না মাহিরকে ধরে রাখতে। নিজের ভারসাম্যই রাখতে পারেনি, মাহিরের ভারসাম্য কি করে রাখবে? দুজনের এমন গড়াগড়ি অবস্থা দেখে তমা যেই না ভয় পেয়ে এক দৌড়ে সীমা ছাড়তে যাবে, অমনি কোমর ধরে মাহির উঠে দাঁড়ালো। তমার কান ধরে আচ্ছা মতো ধোলাই চালালো। যোগ দিল খেয়ালও। সাথে তিনজনের চিৎকার চেঁচামেচি তো আছেই। হাতের ব্যথায় কোনোভাবে ঘুম আসছিল না ঐরবের। অনেকক্ষণ শুয়ে থাকার পর সবেমাত্র একটু ঘুম পড়েছিল, আচমকা কারো ভাউ শব্দের চিৎকারে চমকে উঠে বসেছে কাঁচা ঘুম থেকে। মৃদু কাঁপছে শরীর। ওইদিকে অনবরত চিৎকার চেঁচামেচি চলছে তো চলছে। খুব ভালোভাবেই টের পেল এভাবে কাকের মতো গলা খুলে মেলা বসেছে খেয়ালের বারান্দায়, যেন বিয়ে লেগেছে এক একজনের। ভাবলো, যে মেয়েটা কিনা হাত কেটে বসেছিল বিকেল বেলা, রাতের বেলা তার কত আমোদ ফুর্তি। একে তো কানের গোড়ায় বারান্দার, তার উপর বারান্দার দরজাটাও খোলা। এত সাধনার ঘুম ভাঙার ক্ষোভে লাফিয়ে নেমে পড়লো বিছানা থেকে। ক্রুদ্ধ পায়ে হতবিম্ব করে এগিয়ে গেল বারান্দায়। সেদিনের মতো আজ ঝাড়ু ছুঁড়ে মারলেও যেন রাগ কমবে না। বোমা চাই, বোমা। আজ বোমা ছুঁড়ে মারা চাই। বিস্ফোরণ আজ না ঘটালেই নয়। ক্রুদ্ধ পায়ে খুব তাড়াতাড়ি করে ওইরূপ এগিয়ে গেল বারান্দায়। সেদিনের মতো আজ ঝাড়ু ছুঁড়ে মারলেও যেন রাগ কমবে না তার। বোমা চাই, বোমা। আজ বোমা ছুঁড়ে মারাই চাই। বিস্ফোরণ আজ না ঘটালেই নয়। বারান্দায় গিয়ে দিল এক বিশাল আকারের ধমক। এক ধমকেই পরিবেশ শান্ত। মাহির ওরবকে আসতে দেখে কোমর ধরে ছুট লাগিয়েছে। বারান্দায় আছে শুধু খেয়াল আর তমা। দুজনেই ভীতু চাহনিতে দাঁড়িয়ে আছে চোরের মতো। ওরব দাঁতে দাঁত পিষে বিশাল গড়ানার বিরক্তি নিয়ে বলল, এই, রাত বাজে কয়টা? হ্যাঁ, রাত বাজে কয়টা? এত নিকির নিকির কোন আনন্দে? বিয়ের বাতাস লেগেছে গায়ে? বাপের ঘরের ডিম ফুটে বের হওয়ার আনন্দে ধেই ধেই করে নৃত্য চলছে ডাইনির মতো। এই সীমানা থেকে আর একটা আওয়াজও যদি আমার রুমে অব্দি যায়, তাহলে দুটো নিকির নিকির ঠিক সেভাবে নিংড়িয়ে বের করে নেব, যেভাবে কাপড় নিংড়ে জল বের করে। আর এই যে রহিমা খালা, আপনার গলা কম কোথায়? চোরের মতো ঘাপটি না মেরে প্রকাশ্যে আসুন। আপনার বাবা বোধ হয় আপনার জন্যই দরজায় দরজায় পর্দা লাগিয়েছে, তাই না? আসবেন কি, না আমাকেই আসতে হবে ওই ফ্ল্যাটে?
রহিমা খালা নামটি কর্ণপাত হতেই দুহাত মুখ ঢেকে ফেলেছে মাহির। বারান্দার পর্দার আড়ালে দাঁড়িয়ে বিড়বিড়িয়ে খেয়ালের গুষ্টি উদ্ধার করছে মন্ত্র পড়ার মতো করে। মাহির নামটাকে উল্টিয়ে বলল যে রহিমা হয়ে যায় তা সবাই অত ভেবে দেখেনি। এই নামে ডাকে শুধু খেয়াল, তাই ধরেই নিল নামটা লিক করেছে খেয়ালি। কিন্তু ঐরবকে কিছু বলার সাহস পেল না, আর আপাতত খেয়ালকেও কিছু বলল না। ড্রয়িং রুমে যখন প্রভাকর দাসের সঙ্গে নজরে নজর মিলিয়ে জোর গলায় কথা বলছিল ঐরব, মাহির তা সবটাই দেখেছে পর্দার আড়াল থেকে। প্রভাকর দাসের মতো অমন গুরু গম্ভীর মানুষের সাথে যে নির্ভয়ে এমন বাকবিতণ্ড করে, তাকে নিয়ে মাহিরের মনে ধ্যান ধারণা এখন অন্যরকম। তখনকার কথা মনে মনে ভেবে শুকনো একটা ঢোক গিলে নিল। এটাও বুঝলো যে তখন পর্দার আড়ালে দাঁড়িয়ে কথা শোনাটা দেখে নিয়েছে ঐরব। মুখটা একটুখানি করে ধীর পায়ে বেরিয়ে এসে খেয়ালের পাশাপাশি দাঁড়িয়ে পড়ল। খেয়াল আর তমাও দাঁড়িয়ে আছে অত্যন্ত ভীত চিত্তে। খেয়ালও অবাক হয়েছে নামটা শুনে। সে তো নামটা কাউকে বলেনি, সবাইকে বলে দেওয়ার ভয় দেখিয়েই তো মাহিরকে খেপায় সবসময়। তাহলে বলবে কেন? বললে তো আর ভয় দেখাতে পারবে না। ভাবলো ঐরব হয়তো নিজে নিজেই ভেবে নিয়েছে নামটা। মাহির নিজের ভয় লুকিয়ে স্বাভাবিক থাকার চেষ্টা করছে। যতই হোক ছেলে মানুষ তো, ভয় পেতে লজ্জা তো খানিক হয়। তাই নিজেকে ভীতু প্রমাণ না করে স্বাভাবিক মুখভঙ্গিতে ঐরবকে বলল, এত বড় একটা ছেলের বুকের ভাষার কি ছিরি! সি, রোহিতদা আর দীপকদা কত ভালো, ওরা মোটেও এমন করে আমায় ডাকে না, আমাকে ছোট ভাই বলে ডাকে। তুমিও আমায় ছোট ভাই বলে ডাকতে পারো, চাইলে মাহির বলেও ডাকতে পারো, আমি কিছু মনে করব না। আজকেও কিছু মনে করলাম না। হ্যাঁ, আসছি, মা ডাকছে। মা ডাকছে বলেই চলে যেতে লাগলো মাহির। অমনি বারান্দা থেকে টপ তুলে আছাড় মারতে উদ্যত হলো ঐরব। মুখে বলল, ড্রামাবাজ কোথাকার। ঐরবের হাতে ফুলের টপ দেখে তিনজন ভো দৌড়ে বারান্দা ছাড়লো। সাথেই ঠাস করে দরজা আটকাতে ভুলল না। বিরক্তিতে ঠাস করে নিচে রাখলো ঐরব ফুলের টপটা। ইচ্ছে করছে নিজের মাথায় ওটা ঠাস করে বসিয়ে দিতে। যদিও হাতের ব্যথাটা অনেক কমেছে, তবুও ঘুমটা তো গেল। তখন মাথা ব্যথার ছুতো দিতে বলেছিল মাকে, এখন সত্যি সত্যি মাথা ধরে গেল। মায়ের সাথে মিথ্যে বললে বুঝি এমনই হয়। এক হাতে মাথার চুল টেনে ধরে বসে পড়লো বারান্দায়। রাগে এখনো শরীর রিরি করছে, বিরক্তিতে নিষ্পিস করছে হাত। চট করে উঠে চলে গেল রুমে, শুয়ে পড়লো ধপ করে। ঘুমানোর চেষ্টা চালিয়ে গেল বেশ কিছু সময়, কিন্তু ঘুম আর ধরা দিল না। আবার উঠে বসে পড়লো। ভাবলো একটু হাঁটাহাঁটি করে আসা যাক। ড্রয়িং রুমে গিয়ে দেখলো আশেপাশে কেউ নেই। হাঁটতে হাঁটতে রোহিতের রুমে পার করে মায়ের রুমের সামনে গিয়ে দাঁড়িয়ে গেল। ভেতর থেকে কথার আওয়াজ আসছে। বুঝলো মা এখনো জেগে আছে। দরজা নক করলো আস্তে করে। মা বলে ডাক দিল একটা। অলকা দরজা খুললো ফোন কানে নিয়ে কথা বলতে বলতে। ফোন রেখে দিয়ে বিছানায় এসে বসলো অলকা। ঐরব চুপচাপ মায়ের কোলে মাথা দিয়ে শুয়ে পড়লো। অলকা ছেলের মাথায় হাত বুলিয়ে বলতে লাগলো, রোহিত বলল তোর মাথা ব্যথা করছে, তাই ওষুধ খেয়ে ঘুমিয়েছিস। আমিও কিছুক্ষণ আগে দেখে এলাম বেঘোরে ঘুমাচ্ছিস, এখন উঠে এলি যে, মাথা ব্যথা কমেনি? ঐরব মাথা নেড়ে না বলল। অলকা বলল, ঠিকই আছে, বড়দের সাথে এমন গলা করলে মাথা ব্যথা তো করবেই। তখন কিভাবে কথা বললি তুই প্রভাকরদার সাথে? ওইভাবে কেউ কথা বলে? ঐরব চোখ বন্ধ করেছিল। মায়ের এমন অদ্ভুত দোষারোপ শুনে চোখ মেলে চেয়ে বলল, হুম, খুব খই ফোটাচ্ছ দেখছি।
রোহিতকে ডেকে বলে দিব নাকি আমায় কি বলে রাজি করিয়েছ? তখন ওই ফ্ল্যাটে নিয়ে যেতে বলে দেব? ঐরবের কাঁধে ঠাস করে একটা বসিয়ে দিল অলকা। কপট রাগ দেখিয়ে বলল, আমায় হুমকি দিচ্ছিস? চুরি ডাকাতি করতে বলেছিলাম তোকে, তুই না গেলেও যেতে চাইছিলি না, তাই তোকে খোসামত করেছিলাম। কিন্তু তাতে আর কি, এক চুলও কথা শোনাতে পারলাম না তোকে। তারপর এই কথা বললাম বলেই না গেলি, নয়তো যেতি না নাকি? কথাটুকু বলেই দীর্ঘশ্বাস ফেলল অলকা। মৃদু স্বরে আবারও বলল, এখন আর এইসব বলে কি লাভ বল, থাক এইসব। আর তাছাড়া এখন মনে হয় আমার ধারণা বোধহয় ভুল ছিল, নয়তো আজ ডাইনিং রুমের আলোচনায় রোহিত এমন নির্লিপ্ত বসে থাকতো নাকি? এমন ভাবে ফোন গোতাচ্ছিল যেন ওর আশেপাশে না কোনো মানুষ আছে আর না হচ্ছে কোনো আলোচনা। আমার মন রাখতেই খেয়াদের ফ্ল্যাটে যেত, হয়তো খেয়াদের সঙ্গেও সহজ হয়েছিল আমার মন রাখতেই। মায়ের মনের অবস্থা বুঝল ঐরব। কিছু একটা বলতে গিয়েও চুপ করে গেল, যেন জিভের আগায় চলে আসা কথাও ঠেলে ফিরিয়ে দিল ভেতরে। মনে মনে বলল, রোহিত খেয়ালকে পছন্দ করে কি করে না জানি না, পছন্দ না করুক, সহজ তো হয়েছিল। তিন্নি চলে যাওয়ার পর কোনো মেয়েকে দেখতে অবধি পারতো না, সেখানে খেয়ালের সঙ্গে মিশেছে যখন, তার মানে খেয়ালকে একটু হলেও আলাদা চোখে দেখে। কাল খেয়ালের বিয়েটা যদি ঠিক না হয় কোনোভাবে, তাহলে কিছুদিন পর সরাসরি রোহিতের সঙ্গে কথা বলবো। তবে তার আগে কিছুটা সময় নিতে হবে ওকে, তাড়াহুড়ো করলে চলবে না। রোহিতকে যেভাবেই হোক সুস্থ জীবনে ফিরিয়ে আনতে হবে। আর যদি দেখা যায় বিয়েটা ঠিক হয়ে যাচ্ছে, তাহলে ভেঙে দেওয়ার দায়িত্ব আমার। তার জন্য যা করতে হয় করব। দেয়ালের সাধও পূরণ হবে, আর আমাদেরও। নানা ভাবনা শুধু বুনতে বুনতে চোখ প্রায় লেগে এলো ঐরবের। মাকে বলে চলে গেল নিজ রুমে। রাতে মায়ের সঙ্গে থাকলে হাতের ক্ষতটা ধরে ফেলবে। মায়েদের এক চোখ হয় দূরবীক্ষণ যন্ত্র, আরেক চোখ হয় অনুবীক্ষণ যন্ত্র। সন্তানের ছোট থেকে বড় সমস্যা সব ধরে ফেলে, তা কাছে থেকে হোক বা দূরে থেকে। বড় জোর কাল অব্দি লুকিয়ে রাখতে পারবে ক্ষতটা, তার বেশি সম্ভব নয়। এর আগে এমন হয়েছে, একদিন কি দুদিনের বেশি কিছু লুকিয়ে রাখতে পারেনি। পরে জানলে চিন্তা একটু কম করবে, ততদিনে ক্ষতটা শুকিয়ে আসবে। ফায়দা এটুকুই, এজন্যই লুকিয়ে যাওয়া। নতুন এক সকাল এলো সবার জীবনে। সূর্যের অকৃত্রিম হলদে আলোয় ভিজে জীবন্ত হলো প্রকৃতি। সকালটা এক একজনের শুরু হলো এক একভাবে। ঘড়িতে 8:30। ফোনের রিংটনে ঘুম ভাঙলো ঐরবের। রিসিভ করতে ওপাশ থেকে ভেসে এলো দীপকের বিরক্তি ভরা আওয়াজ। তুইও কি শালা রাতে বাবা টাবা খাওয়া শুরু করলি? ফোন ধরিস না কেন? রোহিতকে ফোন দিলাম 5 বার, রিসিভ করলো না। 6 বারের বেলায় সুইচ অফ। তোকে দিলাম 3 বার ফোন, ফোন রিসিভ করলি না। তারপর দয়া করে শেষমেশ 4 বারের বার রিসিভ করলি। তা ফোন কি আনতে যাবি না? মেয়েটা বলেছিল 9টায় কাজে চলে যায়, এখন 8:30 বাজে। যাবি নাকি রাত 9টায়? তুই কোথায়? আমি প্রায় তোদের বিল্ডিং এর কাছাকাছি, মিনিট 2 লাগবে। নিচে দাঁড়া, আমি আসছি। ওরও ফোনটা কেটেই হুড়মুড়িয়ে নেমে পড়লো বিছানা থেকে। এক নিঃশ্বাসে হেঁটে গিয়ে থামলো রোহিতের রুমের সামনে। যা ভেবেছিল তাই, রোহিত নেই রুমে। হতাশায় নিমজ্জিত বিশাল এক শ্বাস ছাড়লো। রোহিত আবারও না বলে একাই বেরিয়েছে, মানে নিশ্চিত নেশায় ডুববে বলেই গেছে। আজকে কি আর ফিরবে? মোটেও না। ফিরতে ফিরতে কাল অথবা পরশু। মাকে কি বলে বুঝ দেবে? সেদিন না হয় কিছু একটা বলে কাটিয়ে গেছে, আজ কি করবে, কি বলবে? সে তো স্বপ্ন দেখছে রোহিতটা বেরিয়ে এসেছে পুরনো জীবন থেকে। নেশাতে আর হাতও লাগায় না।
তাই আরো একটা জীবন জুড়ে দেওয়া আশায় ছিল, কিন্তু ও তো শুধরাইনি, হয়তো চাইই না শুধরাতে। কয়েক মুহূর্তে নীরবে দাঁড়িয়ে থেকে দরজা বরাবর হাতের মুঠো বসিয়ে দিল শরীরের সমস্ত শক্তি দিয়ে। কেঁপে উঠল দরজা, কাঁপলো নীরবের হৃদয়ও। শব্দ হলো দুইতেই, একটা শোনা গেল, আরেকটা রইল অদৃশ্য। গতকাল রাতে ঐরব নিজের রক্ত শার্ট বদলাতে যখন ফ্ল্যাটে এসেছিল, তখন দীপক নিজের ফোন থেকে কল করেছিল ঐরবের নম্বরে। ফোন হারানোর কথা শোনার পর হসপিটালে দৌড়াদৌড়িতে ফোন করে খোঁজ নেওয়া হয়ে ওঠেনি তৎক্ষণাৎ। সবসময় প্রিয় ভাইয়ের সমান বন্ধুর রক্তে মাখামাখি অবস্থা দেখে দুজনের মধ্যে কেউই চিন্তায় আর অত কিছু মাথায় আনেনি। তাই সব ঝামেলা মিটিয়ে ফ্ল্যাটে আসার পর দীপক ফোন করে খোঁজ নিয়েছিল ফোনটা আদৌ খোলা আছে কিনা দেখতে। তারপর কথা বলে জানতে পেরেছে মেয়েটার কাছে ফোন সুরক্ষিতই আছে। মেয়েটা বারবার বলেছে ঐরব যেন নিজে গিয়ে ফোনটা নিয়ে আসে, একবার দেখতে চায় সামনে থেকে, কথা বলতে চায় সামনাসামনি। ঐরব ঝটপট তৈরি হয়ে নিচে নেমে গেল। ফোনটা নিয়ে আসতে হবে, চাকরির জন্য মেল চলে আসবে 1-2 দিনে। প্রয়োজনীয় অনেক নম্বর রয়েছে ফোনটাতে, আজ না আনলেই নয়। মেয়েটা চলে না গেলেই হলো। অলকা সকাল সকাল উঠে চলে এসেছে খেয়ালদের ফ্ল্যাটে রত্নাকে হাতে হাতে কাজ এগিয়ে দিবে বলে। যদিও অলকার কাজে হাত লাগানো নিয়ে রত্নার ঘোর আপত্তি, কিন্তু কে শোনে কার কথা। রঙিলা দেবী খুশি হয়েছেন অলকার আন্তরিকতা দেখে। অলকার কথা, সে তো রত্নাকে নিজের বোনের জায়গায় বসিয়েছে। তবে বোনের হাতে হাত কাজ করতে সমস্যা কোথায়? গতকাল যদিও মনে খানিকটা জড়তা ছিল, আজ মনের সমস্ত জড়তা কাটিয়ে তবেই এসেছে। রত্নার সঙ্গে সম্পর্ক তো আর কোনো স্বার্থে গড়ে তোলেনি, সম্পর্ক তো গড়েছে মন থেকে। নিজের বলে কাউকে পরিচয় দেওয়ার মানুষ তো পেত। পরে হয়তো ছোট্ট একটা আশার বীজ মনে ছিল মনে, কিন্তু তা আজ উপড়ে নিয়েছে। তবুও সম্পর্কটার কোনো মূল্য নষ্ট না হোক। ছেলের বাড়ি থেকে বলেছে তারা বেলা 12টার আগেই মেয়ে দেখতে চায়, তারপর নাকি শুভ সময় পার হয়ে যাবে। ছেলের মা আবার এসবে বড্ড ছুতছুতে নাকি। শুভ অশুভ সময় না দেখে এক পাও এগোয় না তিনি। তাই 11টার মধ্যেই চলে আসবে সবাই। তাই রত্না দিকহারা হয়ে আছে কি দিয়ে কি করবে সেই চিন্তায়। মেয়েটাকে আজ প্রথম আনুষ্ঠানিকভাবে দেখতে আসছে, কোনটা আগে করবে আর কোনটা করবে না সে চিন্তায় পাগল প্রায়। খেয়াল শুয়ে বসে অঙ্ক কষছে সময়ের। আজ সকালটা ভীষণ জলদি জলদি পার হয়ে যাচ্ছে, এমনটাই ওর হিসেবের ফলাফল। সারা রাত ঘুমাতে পারেনি আজ সকালের চিন্তায়। কিছুক্ষণ পর পর চেক করে করে দেখেছে জ্বর এলো কিনা। গতকাল বিকেলে ঐরবের এনে দেওয়া ওষুধ খায়নি, ভেবেছে এত সাহস আর কষ্ট করে কেটেছে যখন জ্বর আনতে হবে, তাহলে ওষুধ কেন খাবে? আসুক জ্বর, হোক অসুখ, তবুও যদি বসতে না হয় ছেলের পরিবারের সামনে। কিন্তু বিধিবাম, জ্বরে গা গরম তো দূরে থাক, চিন্তায় আরো হাত পা ঠান্ডা হয়ে এসেছে। পরে নিজেই নিজেকে বলেছে, একটু কাটলে কি আর জ্বর আসে রেখে আরো একটু কাটলে কি হতো? এত ভীতু হলে চলে? সারা রাত তেমন আজগুবি চিন্তাভাবনার সাথে যোগ ছিল ওই রবের উপর অভিযোগ। একে তো নম্বর নিয়ে গিয়ে বলল ফোন দিয়ে প্ল্যান বলবে, কিন্তু ফোনের খবর নেই। তার উপর আবার বারান্দায় একটু চিল্লাচিল্লি করায় কি ঝাড়িটাই না মারলো। ওর মন আর শরীরের পরিস্থিতি যে এখন কি তা তো লোকটা জানে। তা ভেবে ওকে বাদ দিয়ে বাকি দুজনকে তো ঝাড়ি মারতে পারতো। বিকেলে সব জানার পর রাতে এইটুকু সহানুভূতি তো থাকতেই পারে, কিন্তু না, সে যেন এই মেয়েটাকে চেনেই না। বিকেলে ব্যান্ডেজ করে দেয়নি, আর প্ল্যান করে বিয়ে ভাঙবেও বলেনি। নম্বর তো যেন নেয়নি। এ কেমন মানুষ রে বাবা!
খেয়ালের বিশাল ভাবনা সুতো ছিল বাবার গলাপে। অমনি ঠিকঠাক হয়ে বসলো বাবাকে দেখে। প্রভাকর দাস ভেতরে ঢুকে বসে পড়ল খেয়ালের পাশে। মাথায় হাত বুলিয়ে বললেন, চোখ মুখ এমন কেন লাগছে? রাতে ঘুম হয়নি? খেয়াল অপ্রস্তুত হয়ে পড়ল বাবার কথায়। বলল, ঘুমিয়েছি বাবা, বেশি ঘুমিয়েছি বলেই হয়তো এমন লাগছে। প্রভাকর দাস সর্বসম্মুখে যেমন মানুষই হোক, সন্তানের সামনে কড়া গলায় কথা খুব কমই বলেন তিনি। খুব দরকার না হলে গম্ভীর কণ্ঠধ্বনি শোনান না ছেলে মেয়েকে, বিশেষ করে মেয়েকে। নরম গলায় বললেন, ছেলের বাড়ি থেকে 11টার মাঝে সবাই চলে আসবে, মানসিক প্রস্তুতি নাও। খেয়ালের চোখ দুটো টলটলে হয়ে উঠল। প্রভাকর দাস তা দেখে বললেন, আজ শেষবার আবারও জিজ্ঞেস করছি খেয়া, তোমার কাউকে পছন্দ? লজ্জায় মাথা নুয়ে এলো খেয়ালের, নুয়ে পড়ল দৃষ্টিতেও। আজ প্রথম শুনল না প্রশ্নটা। 1 সপ্তাহ আগেও আচমকা এই প্রশ্নের মুখোমুখি হয়েছিল। বলা বাহুল্য, 6 মাস আগেও একবার জিজ্ঞেস করেছে, প্রতিবার না শব্দটাই বলেছে জবাবে। আজও তাই বলল। প্রভাকর দাস মেয়ের জবাব না শুনে খানিক অসন্তুষ্ট হলেন হয়তো, তবে তা অপ্রকাশ্য রাখলেন। মেয়েকে বললেন, তাহলে তো আর কোনো কথাই রইল না। ছেলে তো আপাতত দৃষ্টিতে পছন্দ হয়েছে আমার। এবার সামনাসামনি হয়ে ছেলে আর ছেলের পরিবার পছন্দ হলে পাকা কথা বলে আশীর্বাদের তারিখ ঠিক করে রাখবো। খেয়াল টলমলে চোখে এগিয়ে এসে বাবার এক হাত জড়িয়ে ধরে বলল, আমি এখনই বিয়ে করতে চাই না বাবা। ছেলে তো নিজেই বলেছে তোমার ফাইনাল পরীক্ষার আগে বিয়ে করবে না। আমি আরো সময় চাই বাবা, তোমাদের সঙ্গে আরো কিছুদিন থাকতে চাই। সব মেয়েকেই বাবা মাকে ছেড়ে স্বামীর ঘরে যেতে হয়। আজ হোক বা কাল তোমাকেও যেতে হবে। খেয়াল বলার মতো আর কথা খুঁজে পাচ্ছে না যেন। শব্দ ভাণ্ডার শূন্য মনে হচ্ছে। কিছুটা সময় নিয়ে বলল, আমি এখনই বিয়ে করতে চাই না বাবা। বেশ সাহস জুগিয়ে বলল কথাটা। বলেই চোখ বন্ধ করে নিল। মনে ভয় ঢুকলো ভীষণ, কিন্তু ভয়াবহ কোনো জবাব পেল না বাবার থেকে। প্রভাকর দাস মেয়ের কথায় জবাব দিলেন, যার সঙ্গে পালাবে তার নাম বলো, তাকে ধরে এনে বিয়ে দিব। পালাতে কেন হবে? বাবার এমন জবাবে হতাশ কণ্ঠে বলল, যদি একলা পালাই? দরজা খোলাই আছে। এবারের জবাবটা খেয়াল মুখে না দিয়ে মনে মনে বলল, এগিয়েও দিয়ে আসো, পিছু পিছু বলো সাবধানে যাস, গিয়ে ফোন করিস। মুখে আর কিছু বলল না। প্রভাকর দাস উঠে দাঁড়ালেন। নরম কণ্ঠ ছেড়ে গম্ভীর কণ্ঠে বললেন, আবারও বলছি, পছন্দের কেউ থাকলে বলো। ছেলে বেকার হলেও আমার কোনো সমস্যা নেই। ছেলেটা মানুষ হলেই চলবে। কথাগুলো বলেই চলে গেলেন। বাবা চলে গেছে আর তারপরেই ঝরঝরিয়ে কেঁদে ফেলল খেয়াল। মুখে হাত চেপে বসে পড়ল বিছানা। এর মাঝে রুমে প্রবেশ করলো অলকা। হাতে খাবারের প্লেট নিয়ে সামনে আসতেই তাড়াহুড়ো করে চোখ মুছে নিল খেয়াল। অলকা ঘাবড়ালো না, মুচকি হেসে বলল, বিয়ে এখনো ঠিকই হলো না, এখনই কান্নাকাটি করে গা ভাসাচ্ছিস খেয়া? খেয়াল আটকে আসা গলায় জবাব দিল, না, এমনি হঠাৎ করে মন খারাপ লাগছে। আচ্ছা বস তো, দেখ তোর প্রিয় ডিম আলুর ঝোল দিয়ে ভাত এনেছি। তোর মা তো ওদিকে কাজ কাজ করে পাগল হবার জোগাড়। অতিথিরাও আগবেলায় এসেছে, তাই রান্না বান্নার জোগাড় করছে। কে কখন খাবে আজ তার ঠিক নেই, তাই তোর খাবারটা রুমে নিয়ে এসেছি। তুই হা কর, আমি খাইয়ে দিচ্ছি।
অলকা খেয়ালকে খাইয়ে ড্রয়িং রুমে আসতেই প্রভাত দাস ডেকে বললেন, ঔরব আর রোহিত খেয়েছে বৌদি, ওদের আসতে বলুন, একসাথেই বরং খাই। ওদের দুজনের সঙ্গে দুটো কথা ছিল, খেতে খেতে বলতাম না হয়। অলকা হাসি মুখে বলল, ফ্ল্যাটে গিয়ে দেখছি দাদা, থাকলে ডেকে আনছি। অলকা ফ্ল্যাটে গিয়ে তালা দেখতে পেল। কল লাগালো ঐরবের নম্বরে, কিন্তু রিসিভ হলো না। রোহিতের নম্বরে কল দিয়ে সুইচ অফ পেল। আবারও কল করলো ঐরবকে দুবার। শেষবার রিসিভ হলো, তবে গলা পেল কোনো মেয়ের। ফোনটা সামনে নিয়ে দেখলো ঠিক নম্বরেই কল করেছে কিনা। নম্বর তো ঠিকই আছে। আবারও হেলো বলতে ওপাশ থেকে আবারও মেয়ের কণ্ঠ ভেসে এলো। তাড়াতাড়ি চালানা, নয়তো নাম আমি চালাচ্ছি। তুই ফিরে গিয়ে নিজের বাইক নিয়ে আয়, নয়তো বসে থাক পেছনে। আমার জীবন আর বাইক দুইটার প্রতি মায়া আছে, দুইটাই ভীষণ দামি। তুই যেভাবে বাইক চালাস তাতে আমার হাত পা পিঠ কোমর সব কাঁপে। এই, তুই স্পিড বাড়াবি না আমি কিছু করব? দীপক আরো একটু স্পিড বাড়িয়ে কোনো মতে গিয়ে পৌঁছালো মেয়েটার ঠিকানায়। ঐরব গিয়ে কথা বললো মেয়েটার সঙ্গে। মেয়েটার নাম শিলা। আতিথেয়তার সুযোগ চাইলো, কিন্তু ঐরব দেরি করলো না। মেয়েটাকে কথা দিল অন্য কোনো একদিন আসবে এই বোনের বাড়িতে। কিছুক্ষণ কথাবার্তা বলে ফোন নিয়ে রওনা করলো বাসার উদ্দেশ্যে। এর মধ্যেই কল এলো দীপকের কাছে। কল করেছে অলকা। দীপক কলটা রিসিভ করতে অলকা ভারী গলায় বলল, তিনজন যেখানেই থাকিস, ঝটপট 10 মিনিটের মধ্যে খেয়াদের ফ্ল্যাটে চলে আয়, প্রভাকরদা ডাকছে। এটুকু বলেই কেটে দিল ফোন। ঐরব শুনেছে মায়ের গলা। গলার আওয়াজে বুঝলো মা বেশ রেগে আছে, কিন্তু কেন তা বুঝে উঠল না। কিছুক্ষণ পর ঐরবের মাথায় এলো আগে তো ওর নম্বরে ফোন দেওয়ার কথা, তারপর রোহিতের নম্বর। তার মানে আর কিছু না ভেবে নিজের ফোন চেক করলো। যা ভেবেছিল তাই। 6 মিনিট কথাও বলেছে শিলা মায়ের সাথে, তার মানে সব বলে দিয়েছে। দীর্ঘশ্বাস ফেললো একটা। বাসায় গেলে মা সবার সামনেই হাতা খুন্তি নিয়ে না তাড়া করে বসে। করতেও পারে, ছোটবেলা বড়বেলা দুবেলারই রেকর্ড আছে। তবে খেয়ালের বাবা কেন ডাকলো তা বুঝলো না। কি এমন কথা থাকতে পারে? খেয়াল আবার উল্টাপাল্টা কিছু বললো না তো? ফাঁসালো নাকি মেয়েটি আমাকে? খেয়ালকে ঘরে একা একা মন খারাপ করে বসে থাকতে দেখে অলকা ডেকে নিয়ে এসে বসিয়ে দিয়েছে ড্রয়িং রুমে। মাহির, তমা আর পায়েলকেও ডেকে এনে বলেছে খেয়ালের সঙ্গে গল্প করতে। চারজনে মিলে লুডো খেলছে বসে এখন। খেয়াল আর কোনো ইচ্ছে নেই, তবুও মাহিরের কথায় বসেছে খেলতে। এর মাঝেই কলিং বেল বেজে উঠল। খেয়াল উঠে গেল দরজা খুলতে। দরজা খুলে সামনে ঐরবকে দেখে চোখ রাঙিয়ে ফেলল। পিছু ফিরে অবস্থা বুঝে নিয়ে ঐরবকে ফিস ফিস করে বলল, একদমে কথাগুলো বলে থামলো খেয়াল। ঐরব না থামিয়ে শুনে গেল চুপচাপ। শুনতে শুনতে দুহাত বুকে গুজে নিয়েছে। এর মধ্যে দীপক উঠে এলো সিঁড়ি বেয়ে। ঐরব এবার মেকি হেসে বলল, একটু সরে দাঁড়ালে আমরা ভেতরে আসতাম। খেয়াল ভ্রু কুচকে সরে দাঁড়ালো। ঐরব ভেতরে চলে এলো তৎক্ষণাৎ। দীপক ভেতরে ঢুকতে ঢুকতে খেয়ালকে বলল, কি ব্যাপার খেয়াল, তুমি সাজগোজ বাদ দিয়ে লুডো খেলছো যে? এখনো সাজতে বসনি? ছেলে তো এলো বলে। খেয়াল রাগী চোখে তাকালো। দীপককে জিজ্ঞেস করলো। দীপক বলল, একটা কাজে গেছে।
ঐরব সোফায় বসে বাঁকা নজরে তাকালো খেয়ালের দিকে। রোহিতের না আসা নিয়ে প্রশ্ন করা খুশি হলো একটু। মায়েরকেও জিজ্ঞেস করলো। বড়রা সবাই কোথায় মাহির? তোমার বাবা কোথায়? মায়ের জবাব দিল না, খানিক নড়ে চড়ে বসে খেলায় মনোযোগ দিল। ঐরব বুঝলো মাহিরের ভাবমূর্তি। গতকাল রাতের প্রতিশোধ তুলে নিচ্ছে সুযোগ বুঝে। ধমক আজু মাজু মুখ করে আছে। গতকালের দৌড়ানি এ জন্মে ভুলবে না। খেয়াল সামনে এসে দাঁড়িয়েছে এতক্ষণে। পায়েলকে উঠিয়ে অলকাকে ডাকতে পাঠালো। দীপককে বসতে বলে ঐরবের পাশে এসে দাঁড়ালো, কিছু বলবে বলে। ইশারায় বোঝানোর চেষ্টা করলো সুযোগ বুঝে বারান্দায় চলে আসতে। কিন্তু ঐরবের পুরো মনোযোগ এখন মাহিরের দিকে। মাহিরের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে হঠাৎ সুর তুলে ঐরব ডেকে উঠল। রহিমা খালা? মাহির চমকে উঠল ডাক শুনে। এক লাফে দাঁড়িয়ে গিয়ে এদিক ওদিক দেখে নিয়ে তমাকে বলল, তমা যা তো, বাবাকে ডেকে নিয়ে আয়। দেখছিস না ঐরবদা বাবাকে ডাকছে। তমা চলে গেলে মাহির কেটে পড়ার ধান্দা করলো। ঐরব যেতে দিল না, গেঞ্জি ধরে টেনে বসিয়ে দিল। পিঠে চাপড় দিয়ে বলল, পেটে গুড়া কৃমির উৎপীড়ন বেড়েছে ভাই। মোচড়ামুচি করছো কেন? বসো একটু গল্প গুজব করি। মাহির চোখ মুখ কুচকে নিল ঐরবের কথায়। এর মধ্যে অলকা এলো ড্রয়িং রুমের সামনে। দূর থেকেই গম্ভীর কণ্ঠে বলল, রোহিত আসেনি? ঐরব মায়ের গলা শুনে বুঝলো ভয়াবহ রেগে আছে মা। দীপককে ইশারায় সামলাতে বলল। দীপক অলকাকে বলল, রোহিত একটা কাজে গেছে মামনি। আমায় কিছু বলে গেল না তো। ও খেয়েছে সকালে? হ্যাঁ মামনি খেয়েছে। ও আর আমি তো একসাথেই খেয়েছি। এই দেখো পেট একেবারে ফুলে ফর্মে আছে। অলকা এবার ঐরবের দিকে তাকিয়ে বলল, দুটোই ওখানে বসে না থেকে এদিকে আয়। প্রভাকরদা রুমে আছে। তোদের সহ ওনার খাওয়ার ব্যবস্থা ওই রুমে করা হয়েছে। খেতে খেতে কিছু কথা বলবে উনি তোদের সঙ্গে। দুজনে উঠে এলো। অলকা চলে গেল রান্নাঘরের দিকে।